ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 16। কোষে দেখি 16 দেখো তোমাদের 193 পেজে রয়েছে। তো আজকে আমি তোমাদের করাবো 1 নম্বর দাগ, এবং এই পেজে চলে এসো 2 নম্বর, 3 এবং 4 নম্বর দাগে পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো কোষে দেখি 16 কি আছে। দেখো উপরে লেখা আছে কি দ্বি স্তম্ভ লেখো। তো প্রথমেই যেখানে চ্যাপ্টার শুরু হচ্ছে সেই পেজে তোমরা একটু চলে এসো। এখানে কি আছে? দ্বি স্তম্ভ লেখো, তাই না? তাহলে প্রথমে আমাদের জানতে হবে স্তম্ভ লেখো কি। দেখো স্তম্ভ মানে কি, আমরা ইংরেজিতে যদি বলি পিলার। তো নিচে দেখো যে চিত্রটা দেয়া রয়েছে, এখানে দেখো সব পিলারের মতো সব ছবি দেয়া রয়েছে, তাই না? তো এই যে পিলারের মতো যে ছবিগুলো দেয়া রয়েছে, অর্থাৎ কোনো গাণিতিক বিষয় যখন আমরা এরকম পিলারের মতো বিষয় বা ছবি দিয়ে প্রকাশ করি, তখন তাকে আমরা বলছি স্তম্ভ লেখো। কিন্তু স্তম্ভ লেখো কখন বলছি? যখন নাকি এই পিলারের সংখ্যা কিন্তু একটা করে, দেখো এখানে একটা করে আছে। এবারে যখন এই স্তম্ভ লেখোর আগে দ্বি কথাটা বলছি, দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দুই। বুঝতে পেরেছো? দুই। তোমরা এই পেজে পরের পেজেই চলে এসো, পৃষ্ঠা নম্বর দেখো 190। সেখানে দেখতে পাচ্ছ পিলার পাশাপাশি কটা করে আছে? দেখো দুটো করে। বুঝতে পারছো? এখানে দেখো দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। আর নিচে দেখো দ্বিস্তম্ভ লেখো কাকে বলে দেয়া রয়েছে। কি বলছে দেখো? দুটি স্তম্ভ চিত্রকে। দেখো এখানে কটা স্তম্ভ চিত্র? দুটি স্তম্ভ চিত্র পাশাপাশি বসেছে, তাই না? কি বলছে এবার দেখো? দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র এঁকেছি তাকে আমরা কি বলছি? দ্বিস্তম্ভ লেখো, বা ইংরেজিতে বলছে ডবল বার গ্রাফ। বুঝতে পেরেছো? যখন দুটো পাশাপাশি তখন তাকে দ্বি বলছে, আর যদি দুটো পাশাপাশি না থাকে তখন আমরা ডবল কথাটা বাদ দিয়ে দেবো, বা দ্বি কথাটা বাদ দিয়ে দেবো। তাকে বলে শুধুমাত্র ইংরেজিতে বলে বার গ্রাফ, বা স্তম্ভ লেখো বলে বাংলায়। আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো আমরা লেখচিত্র, তোমরা এর উপরের ক্লাসে আরো গিয়ে করবে। এখানে যে লেখচিত্রগুলো আমরা আঁকছি বিষয়টা ঠিক এরকম হয়। দেখো এরকম দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে, এবং এই দিকে তীর চিহ্ন, এদিকে তীর, এদিকে তীর চিহ্ন, এদিকে তীর চিহ্ন থাকে। এবং এই যে অনুভূমিক বরাবর যে লেখাটা টানা থাকে সরল রেখা, সেটা হচ্ছে এক্স অক্ষ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এক্স অক্ষ। আর এই উলম্ব বরাবর সেটা হচ্ছে ওয়াই অক্ষ। বুঝতে পেরেছো? এইবারে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোথায় ছেদ করেছে? এই যে যেখানে ছেদ করেছে সেটাকে বলে মূল বিন্দু, যাকে আমরা সবসময় জিরো ধরি। বুঝতে পেরেছো? এবারে আমরা কিন্তু কাজ করব এই জায়গাটায়। কেন বলতো? কারণ এই জায়গাটাতে হচ্ছে এক্স এর মানও ধনাত্মক এবং ওয়াই এর মানও কিন্তু ধনাত্মক, অর্থাৎ দুজনের মানই কিন্তু প্লাস প্লাসে থাকে, অর্থাৎ ধনাত্মক। এই যে বাঁদিকে যে এই একটা খোপ, এই একটা খোপ, তার নিচে একটা খোপ, এগুলো তোমরা পরে ক্লাসে শিখবে। আমরা শুধুমাত্র এগুলো এখন জানার দরকার নেই। আমরা শুধুমাত্র এই জায়গাটা নিয়ে কাজ করব। বুঝতে পেরেছো? এখানে হচ্ছে এক্স এর মানও ধনাত্মক এবং ওয়াই এর মানও ধনাত্মক, অর্থাৎ সব পজিটিভ মান। যাই হোক, এবার আমরা অঙ্কে যাব। তো দেখো প্রথমেই কি আছে, দেখো কোষে দেখি 16-এ 1 নম্বর দাগের অঙ্ক আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব। তো এখানে কি বলছে? আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। তো লেখচিত্রটা একটু খেয়াল করো। এখানে স্তম্ভ লেখচিত্র মানে কি? একটা করেই কিন্তু স্তম্ভ। যদি পাশাপাশি দুটো থাকতো তাহলে আমরা কি বলতাম? দ্বিস্তম্ভ লেখচিত্র, বা ডবল বার গ্রাফ ইংরেজিতে বললে। বুঝতে পেরেছো? তাহলে 55টি পরিবারের সদস্য সংখ্যার একটা স্তম্ভ লেখা মানে রয়েছে। আর এখানে কি রয়েছে দেখো, সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখো উলম্ব বরাবর এই অনুভূমিক বরাবর কি আছে? সদস্য সংখ্যা। আর উলম্ব বরাবর কি আছে দেখো? পরিবারের সংখ্যা। বুঝতে পেরেছো? অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর সদস্য সংখ্যা, ওয়াই অ্যাক্সিস বরাবর পরিবারের সংখ্যা। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নাকি আমরা স্তম্ভচিত্র যখন আঁকবো পরে, তখন দেখবে এই কথাটা কিন্তু লিখতেই হবে। সেটা কি? স্কেল। স্কেলটা কি? 1 একক সমান একটি পরিবার। অর্থাৎ এখানে দেখো যেখানে ওয়াই, এই যে অনুভূমিক রেখা এবং উলম্ব রেখা যে জায়গাটা মিলেছে, যেটা নাকি মূল বিন্দু, তাকে সবসময় আমরা জিরো ধরছি। এবং এদিক থেকে 1 একক মানে একটি পরিবার মানে কি বলছি? দেখো এখানে 0 থেকে ওপর পর্যন্ত কত? 5, তারপরে দেখো 10, তারপরে দেখো 15, তারপরে 20, এইভাবে টানা আছে, তাই না? অর্থাৎ এই প্রত্যেকটা একক কিন্তু একটি মাত্র পরিবার বোঝাচ্ছে। অর্থাৎ এই 5 মানে কি? 5টি পরিবার।
10 মানে কি 10টি পরিবার, 15 মানে 15টি পরিবার, 20 মানে 20টি পরিবার, এরকম 55টি পরিবার। এদিকে তীর চিহ্ন দেওয়া আছে মানে এদিকে আরো আমরা যেতে পারবো, 55টি পরিবার বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? এবারে 0 থেকে 5 পর্যন্ত যদি আমি ভাঙি তাহলে দেখো এই 1 2 3, ঠিক আছে, এই 4, তারপরে দেখো 5, বুঝতে পেরেছো? এরকম করে একক, আর প্রত্যেকটা একক কিন্তু একটি পরিবার বোঝাচ্ছে। এবারে কি প্রশ্ন দিয়েছে ভালো করে খেয়াল করো। এই স্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। ভালো করে খেয়াল করো এখানে কি কি চিত্র আছে একটু দেখে নাও। দেখো সদস্য সংখ্যা, দেখো 2 জন, এইদিকে সদস্য সংখ্যা আছে না, 2 জন, 2 জনের জন্য পরিবারের সংখ্যা 2 জন সদস্য বিশিষ্ট পরিবারের সংখ্যা কত দেখবো। দেখো পরিবারের সংখ্যা দেখতে গেলে আমাদের এই উলম্ব বরাবর দেখতে হবে। দেখো পরিবারের সংখ্যা যদি আমি এখান থেকে দেখি 0, তারপরে 1, তারপরে 2, দেখো এই বরাবর যদি আমি দেখি 2 হচ্ছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে 2, তাহলে পরিবারের সংখ্যা কত পেলাম 2। আবার দেখো 3 জন সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা কোন দিকে, এই দিকে, তাহলে 3 জন সদস্য সংখ্যা বিশিষ্ট পরিবারের সংখ্যা কত, দেখো সোজাসুজি ওপরে চলে যাও, দেখো 20 বরাবর আছে না, অর্থাৎ 20। আবার দেখো 4 জন সদস্য বিশিষ্ট যদি পরিবারের সংখ্যা চাই, পরিবারের সংখ্যা এদিকে দেখবো, তাহলে দেখো 15 বরাবর আছে, তাহলে 15। আবার দেখো 5 জন সদস্য বিশিষ্ট পরিবারের সংখ্যা যদি দেখি, দেখো এটা কোন বরাবর আছে, দেখো 5-এর বরাবর আছে, তাই না? অর্থাৎ 5টি পরিবার এরকম আছে যেখানে নাকি 5 জন করে সদস্য আছে। এই যে চিত্র, এটা কিন্তু দেখে আমরা এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। এবারে এই যে তথ্যগুলো পেয়ে যাচ্ছি সেই অনুযায়ী প্রশ্নগুলোর অ্যান্সার করবো আমরা। তো এ নম্বর দাগের কি বলছে দেখো, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলো লিখি। দেখো 55টি পরিবার এদিকে, এখানে 20 পর্যন্ত দেখানো আছে কিন্তু 55 পর্যন্ত আছে। তো যাই হোক 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য, দেখো 4 জন সদস্য কই, এই যে 4 জন সদস্য, তাহলে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি। তাহলে পরিবার দেখতে গেলে আমাদের উলম্ব বরাবর দেখতে হবে, কারণ পরিবারের সংখ্যা তো এইদিকে আর সদস্য সংখ্যা এইদিকে। তাহলে 4 জন সদস্য এই বরাবর উঠে যাও, পরিবারের সংখ্যা দেখি দেখতে পাচ্ছি 15 সোজাসুজি আছে। তাহলে আমাদের পরিবারের সংখ্যা কত হবে, 15 হবে, অর্থাৎ এই অ্যান্সারটা হবে 15। আমরা অ্যান্সার কিভাবে লিখবো দেখো, এখানে আমি খাতায় প্রশ্নগুলোর অ্যান্সারের মোটামুটি পুরোটাই লিখে রেখেছি, শুধু অ্যান্সার জিনিসটা লিখিনি। দেখো 1-এর এ, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতটি পেলাম, এখানে 15টি পেলাম, তাই না? 15টি এমন পরিবার আছে যেখানে নাকি সদস্য সংখ্যা 4 জন। তাহলে আমরা উত্তরটি লিখবো এখানে 15টি। বুঝতে পেরেছো? আমি উত্তরটি নীল কালি দিয়ে লিখলাম। এবারে আমরা বি নম্বর দাগেরটা দেখব। বি নম্বর দাগের বলছে দেখো, এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। দেখো বেশি সদস্য সংখ্যা, তাই না? তাহলে সদস্য সংখ্যা বেশি দেখবো। তাহলে বেশি বলতে দেখো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তাহলে বেশি সদস্য কোনটা, 5 জন। বুঝতে পেরেছো আশা করি? তাহলে বেশি সদস্য সংখ্যা কতজন, দেখো 5 জন। আমরা এটা লিখবো যে দেখো 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কতজন বলো। আমরা উত্তরে বা চিত্রতে দেখলাম 5 জন। এটা হয়ে গেল একটা উত্তর। এইবারে বি পার্টের দ্বিতীয় প্রশ্ন দেখো, এই রকম পরিবারের সংখ্যা কত লিখি। দেখো এইবারের সদস্য এই রকম পরিবারের সংখ্যা মানে কোনটা, যেখানে নাকি সবচেয়ে বেশি সদস্য আছে 5 জন, সেরকম পরিবারের সংখ্যা কটা। দেখো পরিবারের সংখ্যা যদি আমরা জানতে চাই তাহলে উলম্ব বরাবর যেতে হবে, এই বরাবর। তাহলে এই 5 জন বরাবর চলে যাও, এই বরাবর যদি তুমি দেখো এটা কোন সোজাসুজি আছে না, 5 সোজাসুজি আছে। অর্থাৎ 5 জন সদস্য বিশিষ্ট পরিবারের সংখ্যা কত পেলাম, 5টি পেলাম, তাই না? তাহলে আমরা উত্তরটা এইভাবেই লিখবো। এটা দেখো এই রকম পরিবারের সংখ্যা কতটি পেলাম, তাহলে ছবিতে দেখলাম 5টি। তাহলে এটা হয়ে গেল কিন্তু উত্তর। এইবারে দেখো সি নম্বর দাগের, সি নম্বর দাগের কি বলছে দেখো, স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি একটা ফাঁকা ঘর দেওয়া রয়েছে, অর্থাৎ ড্যাশ ধরতে পারি, ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5। দেখো সদস্য সংখ্যা মানে এই যে 5 জন সদস্য সংখ্যা গিয়ে দেখতে পাচ্ছ সদস্য সংখ্যা, তাহলে 5 জন। এরকম বলছে স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা, কটি পরিবারের সদস্য সংখ্যা এরকম, দেখো 5টি পরিবার না। এটা কোন বরাবর, এই বরাবর যদি আমি দেখি, এই দেখো 5, তাহলে 5টি পরিবারের সদস্য সংখ্যা কত, 5 জন করে, তাই না?
তাহলে 5 জন সদস্য বিশিষ্ট এরকম পরিবার কটা আছে? 5টি আছে। তাহলে উত্তর এখানটায় হবে কত বলো? এই ফাঁকা ঘরে লিখবো আমরা 5। উত্তরটা আমি এখানেই লিখে দিলাম। এবারে দেখো, এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3। দেখো সদস্য সংখ্যা কোথায়? দেখো সদস্য সংখ্যা এইদিকে। তাহলে 3 জন কই? দেখো এই যে 3 জন। 3 জন সদস্য সংখ্যা, এরকম পরিবারের সংখ্যা কটা? দেখো 3 জন সোজাসুজি ওপরে চলে যাও, পরিবার তো এইদিকে আছে। তাহলে এই সোজাসুজি এই পিলার বরাবর ওপরে চলে গিয়ে দেখছি এটা 20-র সোজাসুজি আছে। তাহলে 3 জন সদস্য আছে, এরকম পরিবার কটা আছে? 20টি। বুঝতে পেরেছো? তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে 20। তাহলে 20টি পরিবারের সদস্য সংখ্যা কত? 3। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা দেখব। কি বলছে দেখো, নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক সমান 1000 মিটার, এইটা কিন্তু স্কেল, বুঝতে পেরেছো? 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, ভালো করে খেয়াল করো, খুব সহজে বুঝতে পারবে। দেখো নিচে একটা কি দেয়া রয়েছে? পর্বত শৃঙ্গের উচ্চতা। দেখো এখানে পর্বত শৃঙ্গের নাম দেয়া রয়েছে গডউইন অস্টিন, কৈলাস, নন্দা দেবী, অন্নপূর্ণা, এই বরাবর সেগুলো পর্বত শৃঙ্গের নাম। আর নিচে দেখো লেখা রয়েছে উচ্চতা, ব্র্যাকেটে আছে মিটার প্রায়। মিটার প্রায় মানে কি? উচ্চতা একক হচ্ছে মিটার, এবং সেটা প্রায় অর্থাৎ কাছাকাছি উচ্চতা, একদম এক্সাক্ট উচ্চতা তো নেই সেইটা। তো কি আছে দেখো, 8610, 6710, 7825 এবং 8090। তো এখানে সবচেয়ে বেশি সংখ্যা কত বলো তো? সবচেয়ে বেশি উচ্চতা কোনটা? ভালো করে খেয়াল করো। এখানে 8090 আছে, এখানে 8610। তাহলে সবচেয়ে বেশি কোনটা? 8610। অর্থাৎ আমাদের এমন ভাবে ছবিটা আঁকতে হবে, দেখো দেখো এরকম আমি স্কেল দিয়ে একটা অনুভূমিক একটা রেখা টানলাম এবং উলম্ব একটা রেখা টানলাম। আমি এর আগে লেখচিত্র দেখালাম কিভাবে টানতে হবে। তো যেখানে একটা বিন্দুতে ছেদ করেছে এইটা কিন্তু 0, বুঝতে পেরেছো? এবং এই দিকে অবশ্যই একটা তীর চিহ্ন দেবো, কারণ এদিকে আমি অসীম পর্যন্ত বাড়াতে পারবো। আবার উপরের দিকেও কিন্তু আমি একটা তীর চিহ্ন এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে? এবারে কি বলছে ভালো করে খেয়াল করো। এখানে বলছে পর্বত শৃঙ্গের যে নাম, প্রথমে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কোন বরাবর লিখবো বলো তো? ভালো করে খেয়াল করো। প্রথমে কোনটা লেখা আছে? এটা লেখা আছে না, পর্বত শৃঙ্গের নাম। আর দ্বিতীয় সেকেন্ডটা কোনটা? এই উচ্চতা। তাহলে যেটা প্রথমে দেয়া আছে সেটা সবসময় আমরা কোন দিকে লিখবো বলো? এই অনুভূমিক দিকে লিখবো। তাহলে অনুভূমিক দিকে আমরা কি লিখবো বলো? পর্বত শৃঙ্গের নাম। তাহলে এই দিকে লিখবো দেখো পর্বত শৃঙ্গের নাম। ঠিক আছে, লিখে এই দিকে তীর চিহ্ন দেবো, মানে এই দিকে বোঝাচ্ছে পর্বত শৃঙ্গের নাম। আর কি বলো? উচ্চতা দ্বিতীয় ক্ষেত্রে আছে উচ্চতা কি আছে? মিটারে, তাই না? মিটার প্রায়। তাহলে আমরা এটা অনুভূমিক এই উলম্ব দিকে লিখবো। তাহলে দেখো খাতাটাকে এইভাবে ধরবো এবং আমরা কি লিখবো দেখো? উচ্চতা। দেখো এই দিকটা হচ্ছে উচ্চতা, ব্র্যাকেটে মিটার প্রায়। ঠিক আছে, এটা এই দিকে লিখে আমি তীর চিহ্ন এই দিকে একটা দিয়ে দেবো, মানে এইদিকে কি বোঝাচ্ছে? উলম্ব বরাবর উচ্চতা বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? আর অনুভূমিক বরাবর কি বোঝাচ্ছে? পর্বত শৃঙ্গের নাম বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে এটা লিখে নিতে হবে। এবারে কি বলছে দেখো, পর্বত শৃঙ্গের নাম কি কি আছে? গডউইন অস্টিন, কৈলাস, নন্দা দেবী, অন্নপূর্ণা। এই 4টি পর্বত আমি কোন দিকে লিখবো বলো? এই দিকে লিখে নেব। দেখো 4টি পর্বতের নাম কিন্তু আমি পাশাপাশি লিখে নিয়েছি, গডউইন অস্টিন, কৈলাস, নন্দা দেবী, অন্নপূর্ণা। কারণ এই দিকে আমি যে অনুভূমিক দিকে কি লিখেছিলাম? পর্বত সিংহের নাম লিখেছিলাম, এদিকে সেগুলোই লিখতে হবে, বুঝতে পেরেছো? আর এই দিকে কি লিখেছি? উলম্ব বরাবর দেখো উচ্চতা লিখেছি। তাহলে উচ্চতা এখানে সর্বোচ্চ উচ্চতা কি আছে দেখো? 8610। আর সবচেয়ে কম আছে 6710। তাহলে আমরা মোটামুটি যদি 1000 এককে করি, 1000, 2000, 3000, 4000 এরকম করে 8610 মানে 8000-এর বেশি আছে বলে আমরা 9000 পর্যন্ত টেনে নেব। দেখো তাহলে এই বরাবর যদি আমি টানি মোটামুটি এই গ্যাপে এক, এটা যদি আমি 1000 ধরি, প্রত্যেকটা 1000, তাহলে এটা 2000 হলো, এই দেখো 3000, এই 4000, এই 5000, গ্যাপগুলো যেন সমান থাকে, 6000, 7000, এই 8000, এই 9000, 9000 টানলেই হয়ে যাবে। তাহলে এটা আমি লিখে দিই এখানে 1000, এটা 2, এটা 3000, এটা 4000, এটা 5000,
এটা 6000, এটা 7000, এটা 8000, আর এটা হচ্ছে 9000। ঠিক আছে, এককগুলো আমি লিখে নিলাম, এই উচ্চতাগুলো। বুঝতে পেরেছো? এইবারে যখন প্রথমটা দেখো কি বলছে, গডউইন অস্টিনের উচ্চতা কত বলো, এখানে কি বলছে 8610। এবারে এই যে গ্রাফের জায়গাটা খেয়াল করো, 8610, তাই না? তাহলে গডউইন অস্টিন কই, এই যে পর্বতের নাম হচ্ছে এই যে, আর 8610, 8600 মানে 8500 থেকে বেশি, তাহলে 8000 এই যে আর 9000 এই যে। 8500 মানে কি 8000 আর 9000 মাঝ বরাবর 8500, আর 6610 মানে কি 500 থেকে একটু বেশি, তাহলে এই যে 500, তাহলে 610 মোটামুটি ধরো এই জায়গাটায়। তাহলে এই বরাবর তুমি একটু স্কেল ধরবে এরকম, এই যে নিচের যে রেখাটা আছে তার সঙ্গে স্কেলটাকে কি করবে বলো তো, সমান্তরাল করবে। এরকম উল্টো পাল্টা যেন না হয়ে যায়, কি করবে বলো তো, এরকম সমান্তরাল করবে, মানে এই বরাবর তো তুমি ডান দিকে বিন্দু নিতে চাইছো, তাহলে এই যে রেখার সঙ্গে স্কেলটা যেন সমান্তরাল থাকে। বুঝতে পেরেছো? সমান্তরাল নিশ্চয়ই তোমরা জানো। এই যে গডউইন অস্টিন আছে তার ঠিক ওপরে আমরা এই একটা বিন্দু নিয়ে নেব। দেখো বিন্দু নিয়ে নিয়েছি এই যে। এবার আমরা কি করব বলতো, এটা টেনে দেব। দেখো আমরা কালো দিয়ে টানছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? যাতে ভিডিওতে ভালো দেখা যায় সেজন্য আমি পেন দিয়ে করছি। প্রত্যেকটা যে পিলার বা প্রত্যেকটা স্তম্ভ কিন্তু একই রকম যেন হয়, একটা মোটা একটা সরু এরকম যেন না হয়। তাহলে দেখো এটা কি হলো, গডউইন অস্টিন 8500 থেকে বেশি 610 পর্যন্ত টেনে দিলাম। এবারে কি আছে দেখো, এবারে আছে দেখো কৈলাস। কৈলাস আছে কত, 6710। 6700 মানে 6500 থেকে বেশি, তাহলে এখানে চলে এসো। দেখো 6500, 6500 মানে 6000 আর 7000 এর মাঝ বরাবর 6500, তার 6500 610, তাই না? তাহলে 500 610 মানে আর একটু বেশি এই জায়গাটা। তাহলে এই বরাবর তুমি একটা স্কেল ধরো, ধরে এই যে রেখার সঙ্গে তুমি এই স্কেলটাকে কি করবে বলতো, সমান্তরাল করবে, এবং কৈলাসের ওপরে চলে যাও, এই জায়গাটাতে একটা বিন্দু নিয়ে নেবে। নিয়ে তুমি কৈলাসে ধরো, দেখো এই জায়গাটা একটু আগে নেওয়া হয়ে গেছে বিন্দুটা, কোনো অসুবিধে নেই। এই যে বিন্দুটা এই জায়গাটায় নিলে সুবিধে হতো, ঠিক আছে? এই জায়গায় নিয়ে এইভাবে টানবে। বুঝতে পেরেছ? এবং প্রত্যেকটা যে স্তম্ভ সেগুলো যেন একই রকম হয়। দেখো কোনোটা সরু কোনোটা মোটা হচ্ছে, একই রকম হচ্ছে মোটামুটি। এবার দেখো তাহলে কৈলাস হয়ে গেল। এবার কোথায় দেখো তো, নন্দা দেবী। নন্দা দেবী কত, নন্দা দেবী হচ্ছে 7825। 7825 মানে কি 7.5-এর বেশি, 7.5-এর বেশি হচ্ছে 825। তাহলে 7 আর 8-এর মাঝখানে চলে যাবো, দেখো ছবিটায় চলে এসো, এই 7000 8000, 7000 7500 হচ্ছে 7 আর 8-এর মাঝখানে, এই যে 7.5, তারপরে 825, 825 মানে প্রায় 8-এর কাছাকাছি, তাহলে 7.5-এর আর 8-এর মাঝ বরাবর চলে যাবো, এই যে এই জায়গাটা। ঠিক আছে, এই বরাবর গিয়ে তুমি স্কেল ধরবে এবং সমান্তরাল করবে নিচের দাগের সঙ্গে, দেখো, এবং নন্দা দেবীর উপরে চলে যাবে। নন্দা দেবীর উপরে গিয়ে একটা এরকম বিন্দু নেবে, নিয়ে কি করবে বলো, নিচে থেকে তুমি এরকম করে একটা স্তম্ভ আবার একটা তৈরি করে দেবে, দেখো এইভাবে। এবং প্রত্যেকটা স্তম্ভ কি বললাম, যেন সমান হয়। দেখো সমান হয় বলতে কেউ মোটা কেউ সরু এরকম যেন না হয়। বুঝতে পেরেছ? দেখো এটা হয়ে গেল কি নন্দা দেবী। এবার আর একটা আছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা দেখো 8090। 8090 মানে কি 8000-এর সামান্য একটুখানি বেশি। দেখো 8000 কই, দেখো এই 8000, তার একটুখানি বেশি, মানে 8000-এর থেকে একটু নিয়ে উপরে নিলেই হয়ে যাবে। এই যে নিয়ে নিলাম, তো এই বরাবর নিচের সঙ্গে সমান্তরাল করব এবং অন্নপূর্ণা যেখানে আছে তার উপরে ঠিক চলে যাব। দেখো এই জায়গাটায় আমি একটা বিন্দু নিয়ে নিলাম এবং এই জায়গায় কি করবো বলতো, একটা এরকম স্তম্ভ এঁকে দেব। ঠিক আছে, প্রত্যেকটা স্তম্ভ কি বললাম একই রকম যেন হয়। দেখো একটু বেশি মোটা হয়ে যাচ্ছিল, দেখো এবারে এইভাবে টেনে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তাহলে আমাদের কিন্তু যে লেখচিত্র স্তম্ভ লেখ কিন্তু তৈরি। এইবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের এখানে লিখতে হবে, কি বলতো? এইবার এই বিষয়গুলো, সেটা হচ্ছে স্কেল। কি স্কেল সেটা এখানে দেখো লেখা রয়েছে, 1 একক সমান 1000 মিটার।
সেটা আমরা যে এই যে স্তম্ভলেখ লিখলাম তার ডান দিকে কি লিখবো বলতো? এক একক। এক একক সমান কি বলছে বলতো? 1000 মিটার। তাহলে 1000 মিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অবশ্যই লিখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা একক সমান 1000। এখানে এক একক সমান আমরা 1000 মিটার লিখেছি। তাহলে দেখো এক একক 1000 মিটার, 2000 মিটার, 3000, প্রত্যেকটা একক সমান কি 1000 করে বাড়ছে। সেটা স্কেলটা অবশ্যই লিখতে হবে। আর এই যে প্রদত্ত তথ্য, যে তথ্যটা থেকে আমরা স্তম্ভচিত্রটা লিখলাম, সেই জন্য আমরা লিখবো এখানটায় যে প্রদত্ত তথ্য দ্বারা প্রস্তুত বা তৈরিও লিখতে পারো, প্রস্তুতও লিখতে পারো, তৈরি স্তম্ভ চিত্র। ঠিক আছে, স্তম্ভ চিত্র বলে এইভাবে লিখে তারপরে এই চিত্রটা তোমরা করবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই যে চিত্রটা এরকম ফাঁকা রাখলেও হবে, যেহেতু একটা আলাদা করে চিত্র কোনো সেট দেওয়ার দরকার নেই, দিলেও কিন্তু অসুবিধা নেই। অর্থাৎ এইভাবে কিন্তু তোমরা এটা এরকম আলাদা করে এরকম সেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা ফাঁকাও রাখতে পারো। কিন্তু যখন দ্বিস্তম্ভ লিখবো তখন কিন্তু প্রত্যেকটা দুটো আলাদা চিত্র কে আলাদা করে বোঝানোর জন্য অবশ্যই আলাদা আলাদা সেট দিতে হবে। এখানে দেখো একটা জিনিস আমি লিখিনি, সেটা হচ্ছে স্কেল। এই স্কেল কথাটা কিন্তু এখানটায় লিখে দিতে হবে। বুঝতে পেরেছো আশা করি। এবারে করব কিন্তু আমরা, দেখো কত নম্বর বলো? 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো তো। 3 নম্বর বলছে আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। ভালো করে খেয়াল করো, আগেরটা করেছি স্তম্ভ চিত্র, আর এটা কিন্তু দ্বিস্তম্ভ চিত্র। বুঝতে পেরেছো? অর্থাৎ দুটো করে কিন্তু স্তম্ভ বা পিলার এখানে থাকবে। তো দেখো এখানে কি আছে, বিষয়গুলো খেলা কি কি? ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। আর দুটো আলাদা আলাদা যে স্তম্ভ তৈরি হবে সেটা কি কি? একটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, আর একটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। উভয়েরই কিন্তু একক হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। ভালো করে খেয়াল করো, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু নিয়ে আমরা উলম্বতে দাগ টানবো, এবং যেটা প্রথমে থাকে সেটা আমি কি বলেছি? প্রথমে সেটা হচ্ছে আমরা অনুভূমিক দিকে দাগ টানবো। তো দেখো আমি একটা দুটো রেখা পরপর টেনেছি এবং একটা ছেদবিন্দু তৈরি করেছি, যেমন করে আমরা লেখচিত্র তৈরি করি। এবং এই দিকে কিন্তু একটা এরকম তীর চিহ্ন দিতে হবে, এইদিকে একটা দিতে হবে। আর এটা হচ্ছে 0, যেখানে বিন্দু মূল বিন্দু যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে 0। আর লিখেছি কি দেখো, প্রদত্ত তথ্য অনুযায়ী প্রস্তুত স্তম্ভচিত্র। বুঝতে পেরেছো? তো এখানে দেখো প্রথমে যে বিষয়টা থাকে, আমি বলেছি প্রথম বিষয়টা কি না, খেলা আছে, তাই না? খেলার বিষয়টা প্রথমে যে বিষয়টা আছে সেটা আমরা কোন দিকে লিখবো বলো? অনুভূমিক দিকে লিখবো। তাহলে এই দিকে লিখবো, অর্থাৎ এই দিকে আমরা লিখবো দেখো খেলা। খেলা লিখে আমরা এইদিকে এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে দেবো, মানে এদিকে কি বোঝাচ্ছে? খেলা বোঝাচ্ছে। আর আর কি বিষয় আছে দেখো এখানে? আর দুটো বিষয় আছে, যেটা নাকি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা। মূল বিষয়টা কি? সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী বাদ দাও, মূল বিষয় কি? ছাত্রছাত্রীর সংখ্যা, তাই না? তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে দ্বিতীয় বিষয়। এটাকে আমরা কোন দিকে রাখবো বলো? এই উলম্ব বরাবর রাখবো। তাহলে খাতাটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেবে, নিয়ে লিখবে এইদিকে ছাত্র ছাত্রীর সংখ্যা। বুঝতে পেরেছো? লিখে এইদিকে কি বলতো এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উলম্ব বরাবর হলো, আর অনুভূমিক বরাবর কি হলো? খেলা হলো। এবার দেখো যে বিষয়ে খেলার বিষয়গুলো আছে সেগুলো আমি পরপর অনুভূমিক দিকে লিখে নেব। কি আছে বলো? ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। এগুলো আমি এবারে এই বরাবর লিখে নেব। দেখো পরপর লিখে নিয়েছি ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। ঠিক আছে, তাহলে খেলার বিষয়গুলো লিখলাম। এবারে আর কি উলম্ব বরাবর কি বিষয় আছে? না ছাত্রছাত্রীর সংখ্যা, তাই না? ছাত্রছাত্রীর সংখ্যা সব থেকে কম দেখো এখানে আমাদের 8 আছে, সব থেকে বেশি আমাদের দেখতে হবে সেটা কত দেখো তো। এখানে সব থেকে বেশি দেখতে পাচ্ছি 16, অর্থাৎ 16 পর্যন্ত কিন্তু আমাদের নিতেই হবে। তাহলে দেখো এই যে বরাবর দাগ আমরা একক, তাহলে এটা 1, 2, 3,
4 5 6 7 তারপরে 8, প্রত্যেকটা ভাগ যেন সমান হয় মোটামুটি দেখতে হবে। 8, তারপরে 9 10 11 12 13 14 15 এই 16। ঠিক আছে, 16 থেকে আরো বেশি নেওয়া যেতে পারে, আমাদের 16 পর্যন্ত নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় লিখবো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12 13 14 15 এই 16। ঠিক আছে, এইভাবে লিখে নেব। এবারে আমাদের যে স্কেলটা কিন্তু লিখতে হবে। দেখো প্রত্যেকটা এককে কিন্তু 1 একক সমান একজন করে ছাত্রছাত্রী বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানটায় ডান দিকে দেখো একদম লিখে নেব যে 1 একক সমান কত? 1 জন ছাত্র ছাত্রী। ঠিক আছে, এই কথাটা আমরা লিখে নেব এবং এটাকে কি, এটা কি হচ্ছে স্কেল, স্কেল বলে এই কথাটা কিন্তু আমরা লিখে নেব। বুঝতে পেরেছো? এই অনুযায়ী কিন্তু আমরা এই ছবিটা আঁকছি। এবারে দেখো, এইবারে মূল বিষয়ে ফিরে যাও এবং এক একটা বিষয় দেখবো, এক একটা করে ছবি আঁকবো। ভালো করে খেয়াল করো। প্রথমে দেখো ক্রিকেট খেলা। ক্রিকেট খেলায় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী কত? 12, আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী কত? 14। তাহলে সপ্তম শ্রেণীর জন্য 12 আর 14 আমরা আঁকবো। দেখো ক্রিকেট খেলাটার এই জায়গাটায় চলে এসো, দেখো এই যে ক্রিকেট খেলা। তাহলে আমরা স্কেল নেব এবং ক্রিকেট খেলার ওখানে যাব। দেখো 12 আর 14 না, সপ্তম শ্রেণীর জন্য 12, তাহলে 12 মানে এই বরাবর এই জায়গাটা একটা বিন্দু, এই যে ক্রিকেট খেলা। আর 14 মানে কই? 14 দেখো ওই বরাবর এই একটা বিন্দু। এই দুটো বিন্দু বরাবর আমাদের কিন্তু দুটো স্তম্ভ আঁকতে হবে পাশাপাশি। দেখো সবসময় কিন্তু প্রত্যেকটা স্তম্ভ যেন একই রকম হয়, এটা খেয়াল রাখতে হবে। এই করলাম। আর দেখো এখানে একটা, আর এই হয়ে গেল 14। ভালো করে খেয়াল করো, এই দেখো 14 বরাবর একটা টানলাম, আর এটা কত বরাবর টানলাম? 12 বরাবর টানলাম। একটা সপ্তম শ্রেণী আর একটা অষ্টম শ্রেণী। এবার দেখো কি আছে, এবার দেখো বিষয় হচ্ছে ফুটবল। বুঝতে পেরেছো? ফুটবলের সপ্তম শ্রেণী কত? 14, আর অষ্টম শ্রেণী কত? 16। তাহলে ফুটবলে চলে যাও, এই যে ফুটবল সপ্তম শ্রেণী 14, দেখো 14 কই? এই যে। তাহলে ফুটবল বরাবর ওপরে চলে যাও, সপ্তম শ্রেণী 14 মানে এই জায়গাটায় সপ্তম শ্রেণী, আর অষ্টম শ্রেণী হচ্ছে 16। তাহলে 16 বরাবর কই বলো তো? এই যে দেখো এই যে বরাবর। তাহলে স্কেল দিয়ে তোমরা পয়েন্ট করে নিতে পারো। কাছাকাছি বলে আমি কিন্তু হাত দিয়েই করে নিলাম, কোনো অসুবিধে নেই। প্রত্যেকটা স্তম্ভ যেন একই রকম হয় মোটামুটি, যে সরু মোটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এই যে 16 না, এই বরাবর 16, তো দুটো আমি টানলাম। এবারে দেখো এটা হয়ে গেল 16, আর এটা হলো 14। তাহলে সপ্তম শ্রেণী 14, অষ্টম শ্রেণী 16। পরে কিন্তু সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী আলাদা করে আমি সেট দেবো, সেটা আমি পরে দেখাচ্ছি কিভাবে দেবো। এইবার দেখো সাঁতার। সাঁতারটা একটু খেয়াল করো। সাঁতারে দেখো সপ্তম শ্রেণী হচ্ছে 8, আর অষ্টম শ্রেণী 10। তাহলে প্রথমে সপ্তম শ্রেণী 8 দেখবো কোথায়? দেখো 8 এই যে, তাই না? তাহলে 8 বরাবর স্কেল বসাও। একটু দূরে হয়ে গেছে, আর হাত দিয়ে না টানাই ভালো। 8 স্কেল বসিয়ে সাঁতারের ওপরে চলে যাও, এই যে আমরা 8 নেব। তারপরে হচ্ছে দেখো 10, অষ্টম শ্রেণী হচ্ছে 10, দেখো এই যে এখানে স্কেল বসাও। স্কেল বসিয়ে নিচের সঙ্গে সমান্তরাল করো। ঠিক আছে, বসিয়ে সাঁতারের উপরে আর একটা এখানে বিন্দু নাও। দেখো 8 পেলাম আর 10 পেলাম। বুঝতে পেরেছো? তাহলে সাঁতারের এখানে এইভাবে দুটো স্তম্ভ আমাদের আঁকতে হবে। তাহলে প্রথমটা আগে এঁকে নিই। এটা হলো কত বলো তো? 8 হলো। আর একটা কি বলো? 10। এই যে 10-এর বিন্দু এই যে নিয়েছি, তাই না? এইটা হয়ে গেল 10। তাহলে এই এই যে স্তম্ভের মাঝখানের যে দাগটা, সেটাকে আরেকটু বাড়িয়ে দেব। তাহলে এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 8। বুঝতে পেরেছো? 8 জন সাঁতার হচ্ছে সপ্তম শ্রেণী, আর 10 জন হচ্ছে অষ্টম শ্রেণী। এইবারে কি খেলা দেখো? হকি। হকিতে চলে যাও, এই যে দেখতে পাচ্ছ হকি। সপ্তম শ্রেণী 11, আর অষ্টম শ্রেণী কত? 12।
তাহলে 11 কোথায় দেখো তো, এই যে 11, দেখো যেহেতু একটু দূরে চলে গেছে ডান দিকে, আমরা স্কেল বসাবো 11 আর 12 পরপর। 11 বসিয়ে নিচের সঙ্গে সমান্তরাল করব এবং এই হকির ওপরে চলে যাব, এখানে একটা দাগ দিয়ে নেব। এই যে দেখো একটা বিন্দু নিয়ে নিলাম। এবার দেখো 12 নেব, 11 তো নিলাম, 12 বরাবর দাগ নাও, এরকম বসিয়ে হকির ওপরে চলে যাও, একটু ডান দিক বরাবর 12তে পয়েন্ট নিলাম। দেখো 11 এই পয়েন্ট আর 12 এই পয়েন্ট। তাহলে এইভাবে আমরা করব। দেখো এই 11 পয়েন্ট বরাবর আমরা হকির ওপরে একটা আগে টানবো, দেখো এইভাবে। তাহলে এটা হয়ে গেল হকি হলো। আর 12 কই, এই যে 12 পয়েন্ট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে 12। মোটামুটি একই রকম স্তম্ভগুলো আমাদের টানতে হবে। আরেকটু উঠবে 12, আর মাঝখানের রেখাটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে, 12 পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। এই যে 12 এটা, আর এটা হচ্ছে 11। বুঝতে পেরেছ? এবারে দেখো খোখো, খোখোটা কত দেখে নাও। খোখোটা দেখো, এই যে খোখো দেখতে পাচ্ছ, সপ্তম শ্রেণী হচ্ছে 10, অষ্টম শ্রেণী হচ্ছে 8। তাহলে প্রথমে 10 আঁকবো, তারপরে 8। তো দেখো ছবিতে এই যে 10, তাহলে 10 বরাবর স্কেল বসাও। দেখো স্কেল বসাও এইভাবে। ডান দিকে খোখো বরাবর চলে এসো, এখানে একটা পয়েন্ট নিয়ে নাও। এই যে 10-এ পয়েন্ট নিলে, তারপরে দেখো কত 8। 8 কই, যে এই 8 বরাবর স্কেলটা বসাও, বসিয়ে ডান দিকে চলে যাও, খোখো বরাবর নাও। এই যে পয়েন্ট আগে যেটা নিয়েছি তার থেকে একটুখানি ডান দিক করে 8-এর বিন্দুটা নিয়ে নেব। বুঝতে পেরেছ? প্রথমে যেটা বিন্দু তার থেকে একটু গ্যাপ রেখে পরের বিন্দুটা। তাহলে প্রথমটা আগে টানি, দেখো এইভাবে টানতে হবে। আর পরেরটা, আচ্ছা মাঝখানেরটা আগে টেনে নিই, মাঝখানেরটা। তারপরে দেখো পরের বিন্দুটা এই যে, তাই না? তাহলে প্রত্যেকটা যেন মোটামুটি একই থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো এইটা এই বরাবর, তাহলে এই টেনে দিলাম। দেখো এই যে বিন্দু নিয়েছিলাম, এই বরাবর একটা আর এই বরাবর একটা। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে হচ্ছে 10, তারপরে 8। তাহলে প্রত্যেকটা কিন্তু টানা হয়ে গেল। এইবারে সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী কিন্তু আলাদা করে, যেমন স্কেল এখানে গুরুত্বপূর্ণ লিখেছো, তেমনি সপ্তম আর অষ্টম কিন্তু কি সেট নিয়েছো সেটা কিন্তু লিখতে হবে। তাহলে এখানটায় লিখি, এই দুটো এরকম বক্স করবে। দেখো এরকম বক্স করে, ধরো সপ্তম শ্রেণীটাকে এরকম সেট দিয়ে দাও, আর অষ্টম শ্রেণীটাকে ফাঁকাও রাখতে পারো, বা এরকম বিভিন্ন চিহ্ন দিতে পারো, বা এরকম যা খুশি এরকম করেও দিতে পারো। তাহলে প্রথমটা লিখছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, ছাত্র ছাত্রী, আর পরেরটা হচ্ছে অষ্টম শ্রেণীর, আচ্ছা ডট ডট দিয়ে চলে যাচ্ছে এখানে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। বুঝতে পেরেছ? তাহলে সপ্তম শ্রেণীর কেমন এইরকম সেট, তাহলে এইরকম করে আমরা সেট টেনে দেবো সপ্তম শ্রেণী। দেখো সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণীগুলো কি এরকম করে দিয়ে দেবে, তোমরা পেন্সিল দিয়ে করবে। আর দেখো পরেরটা আবার সপ্তম শ্রেণী এরকম সেট দিয়ে দাও, তারপর অষ্টম শ্রেণী এরকম। এই সেট দিতে কিন্তু বেশি সময় নেবে না। বুঝতে পেরেছ? এইভাবে অষ্টম শ্রেণী এইভাবে করে দাও, আবার পরেরটা সপ্তম শ্রেণী, তারপরেরটা অষ্টম শ্রেণী, তারপরেরটা আবার সপ্তম শ্রেণী, তারপরেরটা অষ্টম শ্রেণী। বুঝতে পেরেছ? তাহলে ছবি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোনটা সপ্তম শ্রেণী কোনটা অষ্টম শ্রেণী। খুব ভাইটাল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। স্কেলটা কিন্তু অবশ্যই লিখবে, এবং সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতে কি সেট ব্যবহার করেছো, বা কোন যে স্তম্ভটা সপ্তম শ্রেণী বোঝাচ্ছে কোনটা অষ্টম শ্রেণী বোঝাচ্ছে, সেটা কিন্তু ডান দিকে এভাবে দেখিয়ে অবশ্যই দিতে হবে। এই দুটো না দিলে কিন্তু ছবি কমপ্লিট হবে না। বুঝতে পেরেছো? এখানে একটা জিনিস বিষয় দেখো, এখানে আমি লিখেছিলাম প্রদত্ত তথ্য অনুযায়ী প্রস্তুত স্তম্ভ চিত্র, না এটা দ্বিস্তম্ভ চিত্র, যেহেতু দুটো স্তম্ভ চিত্র সেই জন্য দ্বি কথাটা কিন্তু এখানটায় যোগ করে দেবে, দ্বিস্তম্ভ চিত্র। ওকে, দেখো 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। বলছে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। ঠিক আছে, এই তথ্য দ্বিস্তম্ভ, বুঝতে পেরেছো, মানে দুটো স্তম্ভ দিয়ে প্রকাশ করতে হবে, চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি।
তো দেখো প্রথম বিষয়টা কি, দেখো মাস আছে কি কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। প্রথম যে বিষয়টা আমি বলেছি অনুভূমিক দিকে আমরা লিখব। আর পরের বিষয় কি আছে, মাটির পুতুলের সংখ্যা আর শোলার পুতুলের সংখ্যা। তাহলে মাটির আর শোলার যদি বাদ দাও তাহলে কি বিষয়টা থাকছে, পুতুলের সংখ্যা। বুঝতে পেরেছো? এই পুতুলের সংখ্যা আমরা কোন দিকে লিখবো বলো, এই উলম্ব বরাবর লিখবো। বুঝতে পেরেছো? এইবারে দেখো আমি এইভাবে বিষয়টা লিখবে আগে 4 নম্বর দাগে, যে প্রদত্ত তথ্য মানে যে তথ্যগুলো দেয়া রয়েছে সেটা হচ্ছে প্রদত্ত তথ্য। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী প্রস্তুত দ্বিস্তম্ভ চিত্র। আচ্ছা, এবারে এরকম একটা অনুভূমিক বরাবর একটা উলম্ব বরাবর রেখা টানতে হয়, যেটা নাকি এক জায়গায় মিলে, সেটা হচ্ছে 0 অর্থাৎ মূলবিন্দু। যে মাস যেটা বলেছি প্রথম ছিল মাস, সেগুলো আমি দেখো এখানে লিখে রেখেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে এই যে বরাবর অনুভূমিক বরাবর আমরা কি দেখাচ্ছি বলো, এই দিকে বরাবর দেখাচ্ছি আমরা মাস, লিখে আমরা এইদিকে একটা তীর চিহ্ন দেখিয়ে দেব, তাই তো? এবার দেখো অঙ্কে চলে এসো, এখানে দেখো মাস তো আমাদের প্রথমে ছিল, সেটা আমরা অনুভূমিক দিকে লিখিয়েছি। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আছে না, পুতুলের সংখ্যা। তাহলে পুতুলের সংখ্যা কোন দিকে লিখবো বলো, উলম্ব বরাবর। তাহলে খাতাটাকে এইভাবে ঘুরিয়ে নেবে, নিয়ে এইভাবে লিখবে এখানটায় পুতুলের সংখ্যা। বুঝতে পেরেছো? লিখে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবে, মানে এই দিকে বরাবর বা উলম্ব বরাবর কি বোঝাচ্ছে বলো, পুতুলের সংখ্যা। এইভাবে এবারে খাতাটাকে ঘুরিয়ে নিয়ে দেখো এইবারে যে বিষয়টা দেখার সেটা হচ্ছে, দেখো পুতুলের যে সংখ্যা সেটা সবচেয়ে বেশি সংখ্যা, দেখো তো সবচেয়ে বেশি সংখ্যা দেখতে পাচ্ছি এখানে 900, তাই না? 900 হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা। এবং দেখো 100, 200, 300, 400 এইভাবে যদি আমরা দেখি, মাঝখানে একটা বিষয় আছে 550, 450, অর্থাৎ 100, 200 করে যদি আমরা এককগুলোকে ভাগ করি তাহলে আবার 50, 50 করে বিষয়গুলো আসছে। সুতরাং আমরা যদি 50, 50 করে ধরি তাহলে কিন্তু এই 900 মানে 18টা দাগ আমাদের টানতে হবে। যদি আমরা 18টা দাগ টানি কোনো অসুবিধা নেই, তাহলে 50, 50 করে দেখাতে পারবো। কিন্তু অত না দাগ টেনে আমরা কিন্তু প্রত্যেকটাকে 100 করে ধরলেও হবে। দেখো আমি কিভাবে টানছি, দেখো আমরা এইরকম উলম্ব বরাবর যদি প্রত্যেকটা একক এক একটাকে আমরা 100 ধরি, এই যে 100, এই হচ্ছে 200, এই 300, এই 400, এই হচ্ছে 500, এই 6, এই 700, তারপরে দেখো এই হচ্ছে 800, এই 900। ঠিক আছে, এই 1000 পর্যন্ত করলাম, আমাদের 900 পর্যন্ত টানলেই হবে। তাহলে আমি এখানটায় লিখি, এখানে 100, এটা 200, এটা 300, এটা 400, এটা 500, এই 600, 700, 800, তারপরে হচ্ছে 900, তারপরে হচ্ছে 1000। আমাদের 900 পর্যন্ত হলেই হবে। এবারে যে 50 গুলো আছে না, 50 গুলো কি করে পাবে, দেখো 50 গুলো যেগুলো আছে, ধরো যদি 150 হয় তাহলে 100 আর 200-র মাঝখানে কি 150 না, তাহলে মাঝ বরাবর আমরা ধরে নেবো, হয়ে যাবে। আর যদি আমরা 50 গুলোও ধরতাম তাহলে এই 9টার বদলে কিন্তু আমাদের 18টা এরকম ভাগ করতে হতো। বুঝতে পেরেছো বিষয়টা? এবার দেখো প্রত্যেকটা এককে অর্থাৎ একটি একক সমান আমরা কিন্তু একটি পুতুলই ধরছি। বুঝতে পেরেছো? এই যে 100 পর্যন্ত কিন্তু মোটামুটি এখানে 100টা দাগ এরকম আছে ভিতরে, সেগুলো আমি দেখাইনি। 100-তে গিয়ে একটা দেখিয়েছি, 200-তে গিয়ে একটা দেখিয়েছি, 300-তে গিয়ে একটা দেখিয়েছি, এরকম। তাহলে আমরা ডান দিকে যেটা অবশ্যই লিখতে হবে সেটা কি, স্কেল। এইভাবে স্কেল কথাটা লিখবে, এরকম কোলন চিহ্ন দেবে বা বিসর্গ চিহ্ন দেবে, তারপরে লিখবে যে এক একক সমান, এক একক সমান একটি পুতুল। বুঝতে পেরেছ? এটাকে এইভাবে লিখে দেবে। এবারে মাটির কি কি পুতুল আছে, মাটির পুতুল আর শোলার পুতুল। তাহলে দুটো এরকম বক্স করবে, একটু ডান দিক চেপে করাই ভালো, দুটো এরকম বক্স করবে। ঠিক আছে, একটা এইভাবে সেট দাও, আর একটাকে এরকম ডট ডট দিতে পারো। এটা লেখো মাটির পুতুল, একটা হচ্ছে মাটির পুতুল আর একটা হচ্ছে শোলার পুতুল। শোলার পুতুল, এই যে বিষয়গুলো লিখছি ডান দিকে, এই বিষয়গুলো কিন্তু লিখতেই হবে, কারণ এর নিরিখে বা এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমি ছবিটা আঁকবো বা দ্বিস্তম্ভ লেখটা আঁকবো। বুঝতে পেরেছো? এবারে চলে এসো যে তথ্য আমাদের দিয়েছে, ভালো করে খেয়াল করো।
প্রথমটায় চলে এসো, জানুয়ারি মাস। জানুয়ারি মাসে মাটির পুতুলের সংখ্যা দেখো 600, আর সোলার পুতুল কত বলো 500। তাহলে জানুয়ারি মাসে এখানে চলে এসো, এই যে জানুয়ারি। মাটির পুতুল কত দেখালাম, মাটির পুতুল হচ্ছে 600 কই, এই যে পাশাপাশি বলে স্কেল না ধরলেও আমি এমনি দেখাতে পারছি। দেখো মাটির পুতুল হচ্ছে 600, এই যে বিন্দু নিলাম। আর সোলার পুতুল কত বলো 500। তাহলে সোলার পুতুল এই যে দেখতে পাচ্ছ 500, তাহলে এই বরাবর চলে এসো, এই জায়গায় একটা বিন্দু নিলাম। এবারে স্কেল ধরবো আর দাগ টানবো। এইভাবে স্কেল ধরো, এই যে বিন্দু আছে প্রথমটা, ঠিক আছে, প্রত্যেকটা পিলার যেন একই রকম হয় সেটা খেয়াল রাখবে। আর পরেরটা কই, দেখো এই যে, তাহলে এই পর্যন্তই কিন্তু আমরা টানবো, যেখানে বিন্দু সেই পর্যন্তই আমাদের টানতে হবে। টেনে নিলাম। এবার দেখো এই যে বিন্দু, এখানে হাত দিয়ে টেনে দেবো, এটা এই যে বিন্দু নিয়েছিলাম এই বরাবর টেনে দেবো। তাহলে 600 হলো এটা, আর এটা হয়ে গেল কি 500। তাহলে জানুয়ারি মাস কিন্তু আমাদের কমপ্লিট হলো। এইবারে দেখো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের তথ্যটা একটু দেখে নাও। দেখো ফেব্রুয়ারি মাসে চলে যাবে, এই দেখো ফেব্রুয়ারি মাস। এখানে মাটির পুতুল 550, আর সোলার পুতুল কত বলো 450। তাহলে প্রথমে 550, তারপরে 450 দেখবো। তো এবারে চলে এসো এই জায়গায়। দেখো 550 মানে কি, 500 আর 600 ঠিক মাঝ বরাবর। 500 আর 600 দেখতে পাচ্ছ, তার মাঝ বরাবর মানে এই জায়গা। তাহলে এই জায়গা বরাবর যদি আমি দেখি, স্কেলটা একটু বসাই, দেখো এইভাবে বসাও মাঝ বরাবর। তো ফেব্রুয়ারি মাস কোন জায়গায় হচ্ছে, এই জায়গায় হচ্ছে, আমি এই পয়েন্ট নিয়ে নিলাম। আবার আরেকটা কি 450, তাহলে 450 মানে কি 400 আর 500 মাঝ বরাবর, এই যে 400 আর 500 মাঝ বরাবর বসাও, এই যে বসালাম। বসিয়ে সোজাসুজি আমি যদি আরেকটু দাগ নিই, একটা পয়েন্ট নিই, এই যে নিয়ে নিলাম। দেখো দুটো পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। বুঝতে পেরেছো? এইভাবে পয়েন্ট করে নেবে, তাহলে কিন্তু নির্ভুল হবে। ঠিক আছে, তো এইভাবে একটা দাগ নিলাম। মাঝখানের যে দাগটা, সেটা আমরা প্রথম যেটা বড় সেই পর্যন্ত তো যাবেই। মাঝখানে যে দাগটা যেটা বড়, এটা বড়, সেই জন্যে 550 মানে 550 মানে 550 পর্যন্ত চলে যাবে, বড় পর্যন্ত যাবে মাঝ বরাবর দাগটা। আর ছোট দাগটা সেটা কিন্তু আমরা টানবো। এবার দেখো এই যে বিন্দু নিয়েছিলাম, বিন্দু পর্যন্ত ধরবো, এই হাত দিয়ে টেনে দেবো এইভাবে। বুঝতে পেরেছো? তাহলে 500 আর 600 মাঝ বরাবর হচ্ছে 550, আর 400 আর 500 মাঝ বরাবর হচ্ছে 450। বুঝতে পেরেছো? এইবারে দেখো মার্চ মাস। এবারে বইটা দেখো, মার্চ মাস চলে এসো। মার্চ মাসে দেখো মাটির পুতুল কত, মাটির পুতুল 450, আর সোলার পুতুল 600। তাহলে প্রথমে আমরা 450 দেখবো মাটির পুতুল, সোলার পুতুল 600 দেখবো। তাহলে চলে এসো বই এই আমাদের যে ছবিতে। দেখো প্রথমে আমরা দেখবো 450। তাহলে 450 মানে 400 আর 500 মাঝ বরাবর। দেখো 450 অলরেডি আমরা একটা টেনে রেখেছি। তাহলে মার্চ মাস মানে এই বরাবর চলে এসো, এই জায়গাটায় আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম 450। আর একটা কত, আর একটা হচ্ছে 600, সেটা হচ্ছে কি সোলার পুতুল 600 কই, দেখো এই যে 600। তাহলে 600 জায়গায় চলে যাও, বরাবর চলে যাও, এরকম স্কেলটা বসাও। মার্চ মাসে উপরে গিয়ে এই জায়গাটা একটা বিন্দু নিয়ে নিলাম 600। তাহলে প্রথমটা হচ্ছে 450-এর বিন্দু, তারপরটা হচ্ছে 650-এর বিন্দু। কিভাবে ছবি আঁকবে, এই যে মার্চ মাসের বরাবর স্কেলটাকে বসাবে। একেবারে পয়েন্টে যে মেলাতে হবে তা নয়, পয়েন্ট তো আমি কোন পর্যন্ত আঁকবো সেটা দেখার জন্য এটা দিয়েছি, তাই না? এবার মার্চ মাস বসাবো, এই যে স্কেলটা এইভাবে দেব, দিয়ে এই যে পয়েন্টটা পেলাম, এই বরাবর আমরা প্রথমে দাগটা টানবো। ঠিক আছে, তারপরে এই যে পিলারটা, প্রত্যেকটা পিলার যেন একই রকম হয়, তাহলে একই রকম পিলার একটা টেনে নিই আগে। দেখো একই রকম পিলার একটা টানলাম। তারপরে দেখো কত পর্যন্ত টানতে হবে, এই পর্যন্ত টানতে হবে। পরেরটা দেখো, পরের পয়েন্টটা সেই উপরে বিন্দু নিয়ে রেখেছি, এই যে। ঠিক আছে, তাহলে মাঝখানের দাগটা কিন্তু সবচেয়ে যেটা বড় দাগ, বড় উঁচু পর্যন্ত, সেই পর্যন্ত যাবেই। তাহলে উঁচু আরেকটু করে দিলাম, দিয়ে এই টেনে দিলাম। বুঝতে পেরেছো? হয়ে গেল মার্চ মাস। এবারে কি বলতো, এপ্রিল মাস। এপ্রিল মাস বইতে দেখে নাও কি আছে তথ্য। দেখো এপ্রিল মাসে মাটির পুতুল কত 750, আর সোলার পুতুল কত 650। তাহলে প্রথমে 750, তারপরে 650 নেব। এবার খাতাতে চলে এসো। দেখো প্রথমে হচ্ছে 750, তাই না? তাহলে 750 মানে 700 আর 800 মাঝখানে, এই বরাবর। দেখো এই বরাবর। তাহলে এই বরাবর তুমি এক স্কেল বসাও আগে এইভাবে। দেখো এইভাবে বসিয়েছো, বসিয়ে
এপ্রিল বরাবর চলে এসো, এই বরাবর ঠিক উপরে একটা এরকম বিন্দু নাও। তাহলে এটা হয়ে গেল 750। তারপরে কত নেবে বলো? 650। 650 মানে 600 আর 700 মাঝ বরাবর, এই যে হচ্ছে 650। তাহলে মাঝ বরাবর স্কেলটা বসাও, বসিয়ে ডান দিকে চলে এসে এপ্রিল মাস, আগে যে পয়েন্টটা নিয়েছিলাম একটু ডান দিকে বরাবর পয়েন্ট নিয়ে নেবো। দেখো প্রথম পয়েন্ট এটা, পরেরটা এইটা, প্রথম হচ্ছে 750, পরেরটা 650। এইবারে স্কেল নেবে, নিয়ে এপ্রিল মাস যেখানে আছে সেই যে বরাবর স্কেলটা বসাবে। ঠিক আছে, বসিয়ে প্রথম বিন্দু যেটা আছে দেখতে পাচ্ছ ওই বরাবর একটা রেখা টানবে। ঠিক আছে, এবারে ডান দিকে যতটা চওড়া তোমরা করছো, এখানে টানছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিলার, ততটা চওড়া একটুখানি হাত দিয়ে টেনে নেবে, নিয়ে নিচে আর একটা পিলার মানে মাঝখানের যে দাড়িটা সেটা টেনে দেবে, এইভাবে হয়ে গেল। এবার আর একটা বাকি তো এইটা, এই বরাবর একটা টানতে হবে। তাহলে এই বরাবর টানবে মানে দেখো এই বরাবর মানে এই যে না, তাহলে এখানে আরেকটু স্কেল বসাবে, এইভাবে বসিয়ে এইভাবে আর একটা টেনে দেবে। দেখো বিন্দু আমি নিয়েছিলাম এখানে, কিন্তু এখানে কিন্তু আমি টানিনি। আমার এই বিন্দুটা নেওয়ার মানে কি, মানেটা হচ্ছে কোন পর্যন্ত আমি লাইনটা টানবো, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? এইবারে দেখো মে মাস, মে মাসে চলে এসো বইতে। দেখো এই যে মে মাস, মাটির পুতুল কত? 900, আর সোলার পুতুল 700। তাহলে প্রথমে 9, তারপরে 7। চলে এসো ছবিতে, 900 কই? 900 হচ্ছে এই যে, স্কেল বসাও। স্কেল এই বরাবর এই লাইনের সমান্তরালে স্কেলটা বসাবে, 900 বরাবর ধরেছি। দেখো মে মাস বরাবর ওখানে চলে এসো, এই যে হচ্ছে 900। ঠিক আছে, তারপরে কত? 700। 700 কই? দেখো এই যে 700, 700 বরাবর স্কেল বসাও। 700 বরাবর বসিয়ে দেখো মে মাস বরাবর একটু ডান দিকে চলে এসো, এই যে আমি 700 পয়েন্ট দিলাম। তাহলে প্রথমের বিন্দু এই, পরের বিন্দু এই, এটা 900 বিন্দু, এটা 700 বিন্দু। তাহলে মে মাস বরাবর ওপরে দেখো এই যে ধরলাম, একটু বাঁদিক করে ধরলাম, এই পর্যন্ত দাগটা টানলাম, তারপরে এরকম একটা দাগ দিলাম চওড়াটা, হাত দিয়েই করে দেওয়া যাবে এটা। এবারে প্রথম পিলারটা তৈরি করলাম, তারপরের পিলারটার কোথাটা? এই দেখো এই বরাবর, তাই না? এই বরাবর দেখো চলে এসো, এই জায়গাটায় বিন্দু নিলাম। বিন্দুটা নেওয়ার মানে কি, কত দূর পর্যন্ত টানতে হবে সেটা কিন্তু বুঝতে পেরেছো। এটা তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, আমি পেন দিয়ে করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে। যেগুলো এই যে পয়েন্ট পয়েন্ট যেগুলো হয়ে আছে সেগুলো তোমরা সহজেই কিন্তু ইরেজার দিয়ে মুছে দিতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে সবগুলো কিন্তু আমাদের টানা হয়ে গেল। কি? দ্বিস্তম্ভ লেখো, কারণ কি পাশাপাশি দেখতে পাচ্ছ দুটো করে স্তম্ভ, একটা দুটো একটা দুটো, প্রত্যেকটা দুটো। এবার আমি কি লিখেছিলাম? মাটির পুতুল সেট দিয়েছি, এটা সোলার পুতুল এটা সেট। তাহলে মাটির পুতুল আমি এইভাবে সেট টেনে দিই। মাটির পুতুলগুলো প্রত্যেকটা প্রথমেই আছে মাটির পুতুল, ঠিক আছে, সেগুলো প্রথমে মাটির পুতুল টেনেছি, সেট দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে সেট দিতে বেশি কিন্তু সময় নষ্ট করবে না, বুঝতে পেরেছো? এইভাবে হাত দিয়েই টেনে দেবে সেটগুলো। এবারে সোলার পুতুলের ক্ষেত্রে কি, আমি যেটা এখানে যদি আমি ফাঁকা রাখতাম তাহলে ফাঁকাই রাখতাম, তাহলে হতো। দেখো এখানে সেট দিয়েছি, এরকম ডট ডট দিয়ে দেবো। বুঝতে পেরেছো? সোলার পুতুল এইটা এইভাবে করে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দ্বিস্তম্ভ লেখো, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মাটির পুতুল কোনটা, সোলার পুতুল কোনটা, দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে কি কি বললাম গুরুত্বপূর্ণ? ছবি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, দ্বিস্তম্ভ চিত্র কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে স্কেল, এবং এই যে দুটো সেট, কোনটা মাটির পুতুল কোনটা সোলার পুতুল, যে দ্বিস্তম্ভ তৈরি হচ্ছে দুটো, সেগুলো কি সেট দিচ্ছি সেইটা কিন্তু অবশ্যই আমাদের ডান দিকে লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 4 নম্বর দাগের অঙ্কটাও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু পরপর যে অঙ্কগুলো বাকি রইলো সেগুলো পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।